যাক বাবা, পচা শামুকে তো আর পা কাটেনি বাংলাদেশের। এশিয়া কাপের শুরুটা জয় দিয়েই হলো। হংকং এর বিপক্ষে জয়, 7 উইকেটের জয়, 14 বল হাতে রেখে জয়, এগুলো সবই ভালো, কিন্তু তাকে আরো ভালো হতে পারতো না? বাংলাদেশ এই ম্যাচটাতে আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল কি প্লে করতে পারতো না? সুপার 4-এ ওঠার লড়াইয়ে শেষে আমাদের এই ম্যাচের দিকেই কি আফসোস নিয়ে পরে ফিরে তাকাতে হতে পারে নেট রান রেটের কারণে? আমরা 14 বল হাতে রেখে জিতেছি, 7 উইকেটে জিতেছি, কিন্তু যখন আপনি ওই নেট রান রেটের ইকুয়েশনটা সুপার 4-এ ওঠার ক্ষেত্রে হিসাব রাখবেন, তখন বাংলাদেশের ওই ব্যাটসম্যানরা, স্পেশালি ওই তাওহিদ হৃদয়, লিটন দাস, তাদের ব্যাটিং ইনিংসের শুরুটা, হৃদয়ের ইনফ্যাক্ট পুরো ইনিংসটাই বলতে পারেন, যেভাবে করেছে তাতে ওই প্রশ্নটা কিন্তু একটুখানি বড় হয়ে উঠছে। এবং বাংলাদেশ কি ভয়ে ভয়েই আসলে এই ব্যাটিংটা করেছে কিনা, বাংলাদেশ নেট রান রেটকে ফোর্স করার চেয়ে হেরে যাবার ভয়টাই আমাদের কাছে বেশি হয়ে উঠেছিল কিনা, সেই প্রশ্ন তোলাটাও যৌক্তিক, ভীষণ রকম যৌক্তিক। কিন্তু তারপর আমাদের টিম থেকে নিশ্চিতভাবে আমাদের প্লেয়াররা, ম্যানেজমেন্ট, কোচ তারা বলবেন যে আমরা জিতেছি তো। আর সত্যি সত্যিই যদি গ্রুপ পর্বের 3টা ম্যাচই যদি আমরা জিততে পারি, হংকং এর বিপক্ষে জিতেছি, যদি আফগানিস্তানের বিপক্ষেও জিততে পারি, যদি শ্রীলঙ্কার বিপক্ষেও জিততে পারি, সেই ক্ষেত্রে আর এই নেট রান রেট হিসাবের মধ্যে আসবে না। কিন্তু বিগ টিম সবসময় ওই ইকুয়েশনগুলো মাথায় রেখে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে, সেইটা বাংলাদেশে এই ম্যাচে কতটা করতে পেরেছে তা অবশ্যই অবশ্যই কোয়েশ্চেনেবল। কিন্তু ম্যাচটা যে বাংলাদেশ জিতেছে, আপনি ওইটাকে যদি একপাশে ছড়িয়ে রেখে বলেন ওইটা নিয়ে আমরা আলাদা ভিডিও করবো, আলাদা আলোচনা করবো বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, ম্যাচটার কথা যদি বলেন তাহলে বাংলাদেশের এই জয়টাকে বলতে পারেন একটা খুবই প্রফেশনাল ভিক্টরি, এবং বাংলাদেশ এক্স্যাক্টলি সেটাই করেছে জয়ের ক্ষেত্রে। নেট রান রেট হিসাব বাদ দেন, যেটাই করেছে যেটা বাংলাদেশের আসলে করা প্রয়োজন ছিল, যে কারণে হংকং আমাদেরকে পুরো ম্যাচের কোনো অংশে কোনো সময় আসলে থ্রেট করতে পারেনি। কখনোই মনে হয়নি ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছুটে যেতে পারে। তারপরেও যে বাংলাদেশ ম্যাচটা জিতলো, সেইখানে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? প্রথমত টস যাওয়ার পর আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। সামওয়াট এটাকে একটু নেগেটিভ ডিসিশনই মনে হয়েছে, কেননা বাংলাদেশ আগে ব্যাটিং করে যে বড় স্কোর করতে পারতো, সেই ক্ষেত্রে হয়তো নেট রান রেটের সেই হিসাবটা তো একটু সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। কিন্তু বাংলাদেশ ওই পথে হাঁটেনি, প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ বাংলাদেশ করছে, বেশি কি মানে সমীহ করে ফেললো কি না। আগে আমরা ফিল্ডিং নিয়েছি এবং হংকং এর স্কোরটাও যে 143 হয়েছে, সেটাকে আরেকটু কমে আমরা রাখতে পারতাম কিনা। এটা ট্রু যে তাদের ইনিংসটাকে কখনোই যে খুব গতি পেয়েছে বিষয়টা সেটা নয়। ধরেন শুরুতেই আমরা পাওয়ার প্লের মধ্যে ওদের 2 উইকেট তুলে নিয়েছি, তার মধ্যে রাতের যে ফার্স্ট উইকেটটা সেটা সামওয়াট সারপ্রাইজিং আমার কাছেও মনে হচ্ছিল। আমি ওই কমেন্ট্রির আড্ডায় আপনাদের সঙ্গে ছিলাম, টিভির কমেন্ট্রি অফ করে অবভিয়াসলি, এবং সেইটা দেখাতে আমার প্রথমত মনে হয়েছিল যে না, এইখানটাতে ব্যাট প্যাডের মাঝখানে একটা কট বেন্ডের অ্যাপিল হয়েছিল, আম্পায়ার আউট দেননি, ব্যাট প্যাডের ব্যাট এবং বলের মাঝখানে একটা গ্যাপ মনে হয়েছিল, কিন্তু বাংলাদেশ রিভিউ নিয়েছে এবং তাতে দেখা গেছে বলটা যখন একেবারে নেক্সট টু ব্যাট তখন একটা স্পাইক রয়েছে, বাংলাদেশ ডিআরএস নিয়ে এবং রাতের ওই উইকেটটা শুরুতেই তুলে নিয়েছে। তাসকিন আহমেদ সেই ব্রেক থ্রুটা দিয়েছেন। বাবর হায়াত যিনি আগের ম্যাচে তারা এই আফগানিস্তানের বিপক্ষে যে 94 রান করেছিল সেই ম্যাচ ইনিংসটা টপ স্কোরার ছিলেন, তার উইকেটটা তুলে নিয়েছেন তানজিম হাসান সাকিব ছক্কা মারার পরে। ওইখান থেকে তারা রিকভার করার চেষ্টা করেছে, পাওয়ার প্লে 6 ওভারে 2 উইকেটে 34 ছিল, রিকভার করার চেষ্টাতে তারা 71 রানে যখন পৌঁছে যায়, জিশান আলীর উইকেটটা ওই সময় তানজিম হাসান সাকিব এই ওইখানটাতে তুলে নিয়েছেন। এবং তাতে মুস্তাফিজুর রহমানের ক্যাচটার কথাও বলতে হবে যে এই আবুধাবিতে ওইরকম হচ্ছে গিয়ে নাইট স্কাইয়ে যেভাবে তিনি ক্যাচটা ধরেছেন সেটাও আসলে হিউজ ক্রেডিট নিঃসন্দেহে। তাদের ইনিংসটা যে খুব গতি পেয়েছে, এরপরে নিজাকাত ছিলেন, তিনি একটা ইনিংস খেলেছেন 40 বলে 42 রানের, কিন্তু মুর্তাজা আরেক দিক থেকে একটা ক্যামিও নক খেলেছেন, কিন্তু সব মিলিয়ে ওই যে 17 ওভারে 3 উইকেটে 117 রানে তারা পৌঁছে গিয়েছিল। শেষ দিকে গিয়ে আমরা 7 উইকেট পেয়েছি বলতে হচ্ছে গিয়ে রিশাদ 1 ওভারে 2টা উইকেট পেয়েছেন, তাসকিন উইকেট পেয়েছেন, সবকিছু মিলিয়েও তাদের ইনিংসটা ওই 143-এ আটকে যায়। এখন 143 বাংলাদেশ যখন আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চিতভাবেই তারা হয়তো ভেবেছিল যে হংকংকে আরো কম রানে আটকে রাখবে। আবার 143 যখন তারা করে ফেলেছে, তখন কি একবারও ভেবেছিল যে এই ম্যাচটা আমরা হেরে গেলেও যেতে পারি? আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে বাংলাদেশের ব্যাটিং এ ওই রকম একটা দোদুল্যমানতা ছিল। হ্যাঁ, আমাদের 2 ওপেনারই পাওয়ার প্লের মধ্যে তারা আউট হয়ে গিয়েছেন। পারভেজ হোসেন ইমন 4 ছক্কাতে শুরু করেছিলেন, কিন্তু তিনি ওই একটা স্লোয়ারে বিভ্রান্ত হয়ে 14 বলে 19 রান করে আউট হয়ে গেলেন। আর 18 বলে 14 রান করে আমাদের তানজিদ হাসান তামিম আরেক ওপেনার আউট হয়েছেন। ওইখানটা তো একটা খুব দুর্দান্ত ক্যাচ শিকার তিনি হয়েছেন। 47 রানে আমাদের 2 উইকেট পড়েছে, এবং সেইখান থেকে তাওহিদ হৃদয় এবং লিটন দাসের যে পার্টনারশিপ, 70 বলে
95 রানে তারা একটা জুটি করেছেন এবং জয় থেকে যখন আমরা মাত্র 2 রান দূরে, সেই সময় লিটন দাস আউট হয়ে গেছেন, প্লেড অন হয়ে বোল্ড হয়ে গেছেন। 39 বলে 59 রানের একটা ইনিংস তিনি খেলেছেন, আর তাওহিদ হৃদয় তিনি 36 বলে 35 রানে নট আউট ছিলেন। এখন লিটনের ইনিংসটা শেষ পর্যায়ে পর্যন্ত যদি আপনি দেখেন, এটা ভালো, 39 বলে 59 রানের ইনিংসটা ভালো, কিন্তু আমি ওই যে ইনিংসের আমাদের মাঝখানে যে সময়টা, পাওয়ার প্লে 6 ওভারটার পরে যে সময়টা, 7th ওভারেও আমরা একটা বাউন্ডারি মেরেছি, কিন্তু তারপরে 8, 9, 10, 11, 12 এই 5টা ওভারে আমরা একটা বাউন্ডারিও মারতে পারিনি। টানা 5 ওভার আমরা বাউন্ডারি লেস ছিলাম, এবং সেই সময় গিয়ে দেখা গেল যে আমাদের লিটন দাস এবং তাওহিদ হৃদয় দুইজনের রানই হচ্ছে গিয়ে 21 বল খেলে দুইজনই 20 রান করেছেন। 13 নম্বর ওভারে লিটন দাস একটা বাউন্ডারি মেরে ওই সাইকেলটা ব্রেক করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে ওই ওভার শেষে 13 ওভার শেষে বাংলাদেশের স্কোর 2 উইকেটে 100, এবং সেইখানটাতে লিটন দাসের রান হচ্ছে গিয়ে 24 বলে 26, তাওহিদ হৃদয়ের রান 24 বলে 25, মোটামুটি রানে বল এই জায়গাটাতে আমরা আসলে সত্যি সত্যিই পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, সেইটা রিকভার করার চেষ্টা লিটন দাস করেছেন এবং তিনি সেটা ভালোভাবেই করতে পেরেছেন। ওই অবস্থা থেকেও পরের অংশটা তার খুবই ফ্লুয়েন্ট ছিল এবং যেই কারণে 39 বলে 59 রানের একটা ইনিংস খেলেছেন। কিন্তু তাওহিদ হৃদয় একদম ভেরি লাস্ট মোমেন্ট পর্যন্ত, লাস্ট বল পর্যন্ত আসলে তিনি স্ট্রাগল করেছেন টাইমিং এর জন্য, এবং তারপরেও আমি মনে করি যে লিটন দাসের সঙ্গে তার পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই জয়টার ক্ষেত্রে। কিন্তু 14 বল হাতে রেখে 7 উইকেটের জয় পেলেও আমাদের আসলে আরো কমফোর্টেবলি জেতা উচিত ছিল। নেট রান রেটের যেই হিসাব, আমি আসলে এই টার্নিং পয়েন্টের ভিডিওটা তো এখন করতে নেমে গেছি, আমি আসলে ইয়াগুলো দেখিনি এখনো, নিশ্চয়ই আরেকটা আলোচনা করবো, আরেকটা ভিডিও করবো, সেখানে আমাদের এই ব্যাটিং নেট রান রেট ওগুলো নিয়েও আলোচনার জায়গা নিশ্চিতভাবে আসলে থাকবে। তাহলে টার্নিং পয়েন্ট আমাদের এই ম্যাচটাতে কোনটা? খুব যে সিগনিফিকেন্ট মোমেন্ট এই ম্যাচে অনেকগুলো রয়েছে আমার কাছে, সেটা মনে হয় না। আমি টার্নিং পয়েন্ট বলতে চাই জিশান আলীর উইকেটটা। জিশানকে ভেরি ফার্স্ট ওভারে কিন্তু তিনি একবার আউট হয়ে যেতে পারতেন যদি আম্পায়ার তাকে আউট দিতেন। আম্পায়ার আউট দেননি, শেখ মাহিদের বলে এলবিডব্লিউর অ্যাপিলে বাংলাদেশ ডিআরএস নিয়েছে, সেখানে ইম্প্যাক্টটা দেখা গেছে যে আম্পায়ার্স কল, কিন্তু সেটা মিডল স্ট্যাম্পে আসলে ক্র্যাশ করেছিল বলটা, কিন্তু ওই ইম্প্যাক্ট আম্পায়ার্স কল হওয়ার কারণে, আম্পায়ার নট আউট দেওয়ার কারণে তিনি একবার বেঁচে গেছেন। আরেকবারও সম্ভবত একটা রান আউট হওয়া থেকে কি ওইটাতে জিশান আলী কি বাঁচলেন, ওই যে তাওহিদ হৃদয় যে মিডন থেকে রান আউট করতে পারলেন না, সেই তিনি তার ইনিংসটাও প্রথম 22 বলে তিনি মাত্র 8 রান করেছিলেন, কিন্তু পরে সেটা তিনি রিকভার করার চেষ্টা করেছিলেন। 34 বলে 30 রানে তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং তখন তানজিম সাকিব যে উইকেটটা পেলেন তাকে ব্রেক থ্রুটাও দিলেন, একটা পার্টনারশিপও হয়ে গিয়েছিল, এবং ওইখানটাতে মুস্তাফিজুর রহমান যে ক্যাচটা ধরলেন সেটাও আসলে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় না আজকের ম্যাচে খুব স্পার্কলিং অনেকগুলো মোমেন্ট রয়েছে, তা হয়তো নয়, তার মধ্যেও ম্যাচের গুরুত্ব বিবেচনায় আমার কাছে ওইটাকেই, ওই উইকেটটাকে, ওই আউটটাকে, মুস্তাফিজের ওই ক্যাচটাকেই আসলে বাংলাদেশের এই জয়ের, এশিয়া কাপ জয় দিয়ে যে বাংলাদেশ শুরু করলো তার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি কি সেটা বলবেন, নাকি বাংলাদেশের ব্যাটিং দেখে, বাংলাদেশের ওই মিডল ওভার্সে ওই স্লো ব্যাটিং দেখে আপনি এত ক্ষুব্ধ, এত ক্রুদ্ধ যে ওই ব্যাটিং বা অন্য কোনো কিছুকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? জানাতে পারেন।